আজকের এই ভিডিওটা আমার জন্য একটু কঠিন, কারণ আমি যখনই এই গল ব্লাডারের স্টোন থেকে কিভাবে প্যানক্রিয়াটাইটিস হয় বলি, আমার এক বন্ধুর কথা মনে পড়ে, যার সঙ্গে আমি একদম সেই কেজি থেকে 1 থেকে একসঙ্গে পড়ছি। আমরা ক্লাস 12 অব্দি একসঙ্গে পড়েছি। তারপরে আমি তো ডাক্তারিতে যাই, আমার বন্ধু ইঞ্জিনিয়ারিং এ যায়। স্কুলের বন্ধু বলে স্বাভাবিকভাবে বন্ধুত্বটা অনেক বেশি ছিল। কিন্তু ছিল এই কারণে বলছি, তার কারণ একটা সময় আমার বন্ধুর গল ব্লাডারে স্টোন হয়, গল স্টোন হয়। এবং স্বাভাবিকভাবে আমি দেখেছি যাদের গলব্লাডারে স্টোন হয় তারা খুব একটা এটাকে গুরুত্ব দেয় না। এক একজন এক এক জায়গায় দেখায়, বিভিন্ন জায়গায় দেখায়, এবং আহ, বিভিন্ন লোক বিভিন্ন রকম চিকিৎসা বলে। কেউ বলে স্টোন এমনি গলে যাবে, ছোট হয়ে যাবে, বেরিয়ে যাবে, এইসব করে করে অবহেলা করে। তো আমার বন্ধু, মানে আমি তো ডাক্তার ছিলাম, আমার সঙ্গেও ডিসকাস কখনো করেনি। সে নিজের মতো করে এদিক ওদিক কোথাও চিকিৎসা করিয়েছিল হয়তো। আমি খবর পাই একদিন, যদি আমি জানতে পারি যে আমার বন্ধু আইসিইউতে ভর্তি। তো আমি যখন জিজ্ঞাসা করি কেন আইসিইউতে, তখন বলে যে ওর সেপসিস হয়ে গেছে, সেপ্টিসেমিয়া হয়ে গেছে, রক্তের মধ্যে ইনফেকশন ছড়িয়ে পড়েছে। আমি বললাম কেন? তখন বললো যে প্যানক্রিয়াটাইটিস হয়েছে। প্যানক্রিয়াটাইটিস? ও তো মদ খেত না। কারণ প্যানক্রিয়াটাইটিস হওয়ার একটা বড় কারণ হচ্ছে মদ। বললাম ও তো মদ খেত না। বললো না, মদ খেত না, কিন্তু ওর গল ব্লাডারে স্টোন হয়েছিল। তখন আমি ব্যাপারটা বুঝতে পারি। এবং তারপরে অনেক চেষ্টা হয়, কিন্তু আমরা সেই বন্ধুকে আর ফিরিয়ে আনতে পারিনি। সেই বন্ধু আর আমাদের মধ্যে নেই। কারণ প্যানক্রিয়াটাইটিস যখন সিভিয়ার হয়, এই গল স্টোনের জন্য হোক কিংবা মদ খাওয়ার জন্য হোক, সেটা কিন্তু একজন মানুষের প্রাণও কেড়ে নিতে পারে, যেরকম আমাদের বন্ধুকে কেড়ে নিয়েছে। সেজন্য আমি চাই এই পৃথিবীর আর কোনো মানুষ এই গল ব্লাডার স্টোনের জন্য যেন তার প্যানক্রিয়াটাইটিস না হয়। অ্যাটলিস্ট এই ভিডিও যে দেখবেন বা দেখতে চলেছেন ভবিষ্যতে, গল ব্লাডারের স্টোন হলে অ্যাটলিস্ট সে একজন সার্জনকে গিয়ে দেখাবেন, যাতে তার গল ব্লাডারের অপারেশনটা হয়ে যায় বা গল স্টোন গুলো বার করে নেওয়া হয়। যাই হোক না কেন, মানে সে যেন একজন প্রপার সার্জনকে গিয়ে দেখান, যাতে এই জিনিসটা বাড়াবাড়ি না হয় আমার বন্ধুর মতো। তো কি হয়, কেন গল স্টোন এত ডেঞ্জারাস হয়ে যায়? অ্যাকচুয়ালি প্যানক্রিয়াটাইটিস মানে হচ্ছে অগ্নাশয়, আমাদের যে প্যানক্রিয়াস রয়েছে তার ইনফ্লামেশন। আমি ফেসবুকের একটা ভিডিওতেও বলেছিলাম যে যখনই কোনো নামের শেষে আইটিস কথাটা থাকে, সেই আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন, প্রদাহ। মানে সোজা কথায় খুব যদি আমি সহজভাবে বলি, তাহলে ওই জায়গাটার একটা ঘা হয়ে যায়। যেরকম আর্থ্রাইটিস মানে জয়েন্টের ঘা, মানে দেখেন না হাঁটুতে ব্যথা হয়, বাতের ব্যথা আমরা বলি আর্থ্রাইটিস। কিংবা এরকম ভাবে অ্যাপেন্ডিসাইটিস মানে অ্যাপেন্ডিক্সের ঘা হয়ে গেছে, সেই জন্য অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিতে হয়। কোলেসিস্টাইটিস, গল ব্লাডারের ঘা হয়ে গেছে, গল ব্লাডারকে কেটে বাদ দিতে হয়। তো এরকম আইটিস কথাটা রয়েছে। তো সেরকমই প্যানক্রিয়াটাইটিস মানে হচ্ছে প্যানক্রিয়াস, অগ্নাশয়ের ঘা হয়ে যাওয়া। কিন্তু অগ্নাশয়ের ঘা কেন হলো, কেন হয় অগ্নাশয়ের ঘা? তার কারণ নর্মালি অগ্নাশয়ের মধ্যে কিছু উৎসেচক থাকে, কিছু এনজাইম থাকে, যারা প্রোটিনকে ধ্বংস করে দেয়। বুঝতে পারছেন? অর্থাৎ এই যে আমাদের অগ্নাশয় রয়েছে, আমাদের পেটের মধ্যে অগ্নাশয় রয়েছে, এই অগ্নাশয়ের মধ্যে কিছু উৎসেচক রয়েছে, কিছু এনজাইম রয়েছে, যারা প্রোটিনকে ধ্বংস করে দেয়, প্রোটিনকে নষ্ট করে দেয়। এবং আমাদের শরীর তো প্রোটিন দিয়েই তৈরি, আমাদের প্রতিটা কোষ, আমাদের সবকিছু প্রোটিন দিয়ে তৈরি হয়। তাই কোনোভাবে এই উৎসেচক যেটা অগ্নাশয়ের মধ্যে থাকে, তারা যদি কোনোভাবে অ্যাক্টিভেট হয়ে যায়, কারণ নর্মালি ওরা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, যদি ওরা কোনোভাবে অ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে কিন্তু ওরা অগ্নাশয়কেই ধ্বংস করে দেবে এবং অগ্নাশয়ের ইনফ্লামেশন হবে, যেটাকে আমরা প্যানক্রিয়াটাইটিস বলি। তাহলে প্যানক্রিয়াটাইটিস কেন হয়? তার কারণ প্যানক্রিয়াসের মধ্যে যে প্রোটিনকে ভাঙার যে উৎসেচকগুলো রয়েছে, যারা নর্মালি ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, তারা অ্যাক্টিভেট হয়ে যায়। প্রশ্ন হচ্ছে কেন হলো? তার কারণ নর্মালি প্রোটিন ভাঙার উৎসেচকগুলো কার দরকার? আমাদের খাবার যে খাই, প্রোটিন জাতীয় খাবার, তাকে ভাঙার জন্য দরকার। আমাদের আর কোনো কাজে উৎসেচককে লাগবে না। আমাদের এই প্যানক্রিয়াসে যে প্রোটিনকে ভাঙার উৎসেচক, সেটা কোন কাজে লাগবে? আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি সেইটাকে হজম করার জন্য লাগবে। তাহলে আমরা যে খাবারটা খাই, সেই খাবারটা তো আলটিমেটলি এখানে আসে, মানে এই যে আমাদের পেটের যে নাড়ি ভুড়ি, সেখানে সেই খাবারটা আসে। তো অ্যাকচুয়ালি এই যে ধরুন খাবারটা এলো, তাহলে এই অগ্নাশয়ের যে উৎসেচক, তার কাজ হচ্ছে একটা নালীর মাধ্যমে বেরোবে, বেরিয়ে গিয়ে এই উৎসেচকগুলো গিয়ে খাবারটাকে ভাঙবে। এবং উৎসেচকগুলো কিন্তু অগ্নাশয়ের মধ্যে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, যাতে অগ্নাশয়ের কোনো ক্ষতি না হয়। এইবার কি হয়, যখন গল ব্লাডার স্টোন হয় কারুর, কি হয় ব্যাপারটা? গল ব্লাডার স্টোন মানে হচ্ছে আমাদের এখানে একটা গল ব্লাডার বলে একটা জিনিস থাকে, যেটাকে আমরা গল ব্লাডার বা পিত্তথলি বলি। তো সেই পিত্তথলিতে স্টোন হয়, সেই পিত্তথলিতে স্টোন হয়, ঠিক আছে, পাথর হয়।
এইবার কি হয়, এই যে গল ব্লাডার বা পিত্তথলি এ সরাসরি যুক্ত এই আমাদের নাড়িভুঁড়ির সাথে এও যুক্ত। কারণ পিত্তথলির মধ্যে যে পিত্ত থাকে এই খাবারকে হজম করার জন্য যেরকম অগ্নাশয়ের উৎসেচক লাগে তেমনি এই পিত্তকেও লাগে। তো সেই জন্য পিত্তটা এইখানে আসে খাবারকে হজম করার জন্য। তাহলে খাবারকে হজম করার জন্য আমার অগ্নাশয়ের উৎসেচকও লাগে, আমার পিত্তও লাগে। তার মানে এই জায়গাটা একটা কমন জায়গা যেখানে একদিক থেকে পিত্ত আসে, একদিক থেকে অগ্নাশয়ের উৎসেচক আসে। অসুবিধা নেই, এটা নর্মালি আমাদের শরীরে হচ্ছে। এইবার কি হয়, যদি গল ব্লাডার স্টোন হয়, গল ব্লাডার স্টোনটা তো এখান থেকে বেরিয়ে আসবে, এখান থেকে বেরিয়ে এসে অনেক সময় এই জায়গাটাতে ব্লক করে দেয় রাস্তাটা। যখনই এখানটা রাস্তাটা ব্লক করে দেবে তখন আপনার পিত্ত আর মানে এই নাড়িভুঁড়ির মধ্যে ঢুকতে পারছে না, আবার এদিক থেকে উৎসেচক গুলোও ঢুকতে পারছে না। অর্থাৎ উৎসেচক গুলো কিন্তু কোনোভাবে আর ভিতরে ঢুকতে পারছে না, যার ফলে কি হবে, উৎসেচকের পরিমাণ এই অগ্নাশয়ের মধ্যে বাড়তে শুরু করবে, কারণ অগ্নাশয় থেকে বেরোতে পারছে না। একই রকম ভাবে যে পিত্তটা এলো, সেই পিত্তটা এখানে ঢুকতে না পেরে পিত্তটা কি হবে, পিত্তটাই অগ্নাশয়ের মধ্যে চলে যাবে। কারণ এটার আলটিমেটলি সবই একটা নালী, একটার সঙ্গে আরেকটা যুক্ত, একটা জায়গায় রাস্তা বন্ধ করে দিয়েছেন আপনি। রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে এদিকের জিনিস এদিকে চলে যাবে। এবার পিত্ত যখন চলে যাবে অগ্নাশয়ের মধ্যে, অগ্নাশয়ের মধ্যে পিত্ত গিয়ে ওই যে উৎসেচক গুলো ছিল যারা প্রোটিনকে ভাঙে এবং যারা ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল, যাদের অ্যাক্টিভ হওয়ার কথা ছিল একমাত্র খাবারের সামনে এসে, তারা তখন অগ্নাশয়ের মধ্যেই অ্যাক্টিভ হয়ে যায়। এবং যখনই এই প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম গুলো অ্যাক্টিভেট হয়ে যায় অগ্নাশয়ের মধ্যে, এই অগ্নাশয়ে ধ্বংস হতে শুরু করে, যেটাকে আমরা বলি প্যানক্রিয়াটাইটিস। এবং যখনই এরকম প্যানক্রিয়াটাইটিস হয়, প্যানক্রিয়াসের ইনফ্লামেশন হয়, প্রচুর কেমিক্যাল এখান থেকে বেরোয় এবং সেই কেমিক্যাল গুলো কি করে, আমাদের পুরো সিস্টেমটাকে নষ্ট করে দেয়, সমস্ত রক্তের মধ্যে ইনফেকশন ছড়িয়ে পড়ে এবং এইটা থেকে আলটিমেটলি সেপসিস হয়ে গিয়ে একটি পেশেন্ট শকে চলে যেতে পারে। তাই একটা সামান্য গল স্টোন যেটাকে ইগনোর যদি করা হয়, তাহলে গল স্টোন এসে এই জায়গাটাকে ব্লক করবে, এই রাস্তাটাকে আটকাবে। রাস্তাকে আটকানোর জন্য অগ্নাশয়ের যে প্রোটিনকে হজম করার উৎসেচক সেগুলো এইখানে আসতে পারবে না, খাবার অবধি পৌঁছাতে পারবে না, তার ফলে এদের পরিমাণ এর মধ্যেই বাড়তে শুরু করবে। আর উল্টো দিক থেকে যে পিত্তটা এখানে আসতে চাইছিল সেটাও আসতে পারবে না, কারণ এই আসার রাস্তাটা ব্লক হয়ে গেছে পাথরের জন্য। তাই পিত্তটা চলে যাবে অগ্নাশয়ের মধ্যে, ওই উৎসেচক গুলোকে অ্যাক্টিভেট করে দেবে এবং যখনই প্রোটিন ডাইজেস্টিং এনজাইম অ্যাক্টিভেট হয়ে যাবে, তারা এই অগ্নাশয় তো প্রোটিন দিয়েই তৈরি, অগ্নাশয়কে ধ্বংস করতে শুরু করবে, অগ্নাশয়ে ইনফ্লামেশন হবে এবং প্রচুর সিস্টেম ভেঙে গিয়ে আলটিমেটলি সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে যাবে। তার মানে সামান্য একটা গল স্টোন থেকে যদি সেটাকে ইগনোর করা হয়, এখান থেকে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়ে, সেখান থেকে সেপসিস হয়ে একটি পেশেন্ট কিন্তু শকে চলে যেতে পারে, যেখান থেকে আলটিমেটলি কিন্তু মৃত্যু অবধি হতে পারে। তাই কোনোদিনই গল স্টোনকে ইগনোর করার কিন্তু কোনো প্রশ্নই ওঠে না। প্যানক্রিয়াটাইটিস সবসময় ডেঞ্জার, মানে প্যানক্রিয়াটাইটিস গল স্টোনের জন্য হোক কিংবা অন্যান্য কারণে হোক, প্যানক্রিয়াটাইটিস সবসময় ডেঞ্জারাস অসুখ। তাই প্যানক্রিয়াটাইটিস কিন্তু তার মেন যে দুটো কারণ, প্যানক্রিয়াটাইটিস যদি আপনি বলেন যে কেন অ্যাকিউটলি হঠাৎ করে এরকম সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস হয়, তার মেন দুটো কারণ কিন্তু একটা গল স্টোন এবং আর একটা হচ্ছে মদ, অ্যালকোহল। তাই যারা রেগুলার মদ খান, লিভার কবে খারাপ হবে জানি না, দেরি করে হতে পারে 10 বছর, কিন্তু প্যানক্রিয়াস যে কোনোদিন খারাপ হয়ে যেতে পারে এবং যদি অগ্নাশয় কোনোদিন খারাপ হয়ে যায় সেটা কিন্তু মারাত্মক। এবং যখন কারোর প্যানক্রিয়াটাইটিস হয় সে বুঝবে কিভাবে, শুরুতে জাস্ট তার একটা পেট ব্যথা হবে, তার জাস্ট একটা পেট ব্যথা হবে, যেটা পেটের এই ওপর দিকটাতে হবে বা নাভির এই চারপাশে হবে, একটা উপরের দিকে হবে, মেনলি এপিগ্যাস্ট্রিক রিজিয়নে এই জায়গাটা, বুকের নিচে ব্যথা হবে এবং পেটের ব্যথাটা দুদিকে ছড়িয়ে পড়বে, ব্যথা হবে, জাস্ট একটা পেট ব্যথা হবে। এবং তারপরে আমরা যখন তাকে নিয়ে যাব, আমরা দেখব যে তার যে উৎসেচক গুলো, প্যানক্রিয়াস তো ধ্বংস হয়ে গেছে, তাই প্যানক্রিয়াসের উৎসেচক গুলো বাইরে বেরিয়ে এসছে। প্যানক্রিয়াসের মধ্যে তো বহু উৎসেচক থাকে, সেগুলো রক্তে চলে এসছে, কারণ প্যানক্রিয়াস ধ্বংস হতে শুরু করেছে। সেই জন্য প্যানক্রিয়াটাইটিসকে বোঝার জন্য আমরা রক্তে ওই ব্লাড অ্যামাইলেজ এবং তার থেকেও ভালো ব্লাড লাইপেজ, এই লেভেলটা দেখে বুঝতে পারি যে কারোর প্যানক্রিয়াটাইটিস হয়েছে কিনা। আরো কনফার্ম করার জন্য অবভিয়াসলি আমরা পেটের ছবি করি, আমরা সিটি স্ক্যান করি পেটের, এবং করে আমরা দেখার চেষ্টা করি যে সত্যি অগ্নাশয়টা নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যাচ্ছে কিনা। তবে
এই সময় আমরা যদি ঠিক সময় তাড়াতাড়ি আইডেন্টিফাই করি, আমরা যদি জানি কারোর গলব্লাডার স্টোন বা মদ খায় এবং তার পেট ব্যথা হচ্ছে, এবং আমরা তাড়াতাড়ি তখন নিয়ে যাই, আমরা অ্যামাইলেজ লাইপেজ করি, পেটের ছবি তো অনেক জায়গায় নেই, কিন্তু অ্যামাইলেজ লাইপেজ করলেই আমরা ধারণা পেয়ে যাই, এবং আমরা যদি তাড়াতাড়ি তখন দেরি না করে তার ট্রিটমেন্ট শুরু করি, তাহলে কিন্তু সে রিকভারও করে যায়। আমার বন্ধু করেনি, হয়তো দেরি করেছিল, আমি অনেক দেরিতে খবর পেয়েছিলাম, কিন্তু প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ডেঞ্জারাস রোগ, কিন্তু যদি ঠিক সময় ট্রিটমেন্ট শুরু করা যায় তাহলে কিন্তু পেশেন্ট সুস্থ হয়ে ফিরেও আসে। তাই এটা ভেরি ইম্পর্টেন্ট, এক, মদ না খাওয়া, এবং দুই, যদি গলব্লাডার স্টোন হয় সেটাকে ইগনোর না করা। কারণ প্যানক্রিয়াটাইটিস হোক এটা আমরা কেউ চাই না। যদি প্যানক্রিয়াটাইটিস হয়, যদি আপনার গলব্লাডার স্টোন থাকে, কিংবা আপনার পেট ব্যথা হচ্ছে, আপনার যদি পেট ব্যথা হয় আপনি কোনোদিন ওটাকে হালকাভাবে নেবেন না, আপনি ডাক্তার দেখাবেন, কারণ পেট ব্যথার অনেক কারণ থাকতে পারে, তবে প্যানক্রিয়াটাইটিস যদি হয় পেট ব্যথার কারণ, তাহলে কিন্তু সেটা ডেঞ্জারাস। এবং যেরকম বললাম, প্যানক্রিয়াটাইটিস হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায় যাদের গলব্লাডার স্টোন আছে কিংবা যারা মদ খায়। এর বাইরেও প্যানক্রিয়াটাইটিসের অন্যান্য কারণ আছে, বাট এটা দুটো হচ্ছে মেন কারণ। তবে আমি চাই আমার বন্ধুর সাথে যেটা হয়েছে সেটা যেন আর কারোর সাথে না হয়, গলব্লাডার স্টোন যেন প্যানক্রিয়াটাইটিস অব্দি পৌঁছাতে না পারে, সেই জন্য আমার আজকের এই ভিডিও। এই ভিডিওর ফলে যদি কারোর জীবন বেঁচে যায়, কেউ যদি সুস্থ হয়ে যায়, এবং কেউ যদি একজনকেও আমি যদি প্যানক্রিয়াটাইটিসের হাত থেকে বাঁচাতে পারি, তাহলে আমার এই ভিডিও সার্থকতা। ডক্টর লুজার শো আজকের মতো এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে।